হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা সবাই জানি কন্টেম্পট অফ কোর্টের মামলা হয়েছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের তরফ থেকে 2রা জুলাই বিকেল 4:30 কন্টেম্পট অফ কোর্ট করা হয়েছে, যার ডায়েরি নাম্বার 35252/2025 এবং এটি মূলত দুজনের বিরুদ্ধে করা হয়েছে। মেনলি হচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের যিনি চিফ সেক্রেটারি, তার নাম সবাই জানি আমরা, আর এখানে ভিডিওতে বলার কোনো অত্যুক্তি রাখে না। তো সেই পশ্চিমবঙ্গে যিনি চিফ সেক্রেটারি, কারণ তিনি সমস্ত এমপ্লয়িদের মাথায় বসে আছেন, আইএস অফিসার, তিনি কিন্তু ডিএ পান সেন্ট্রাল গভর্নমেন্টের নিয়মে। তিনার কিন্তু পেটে কোনো খিদে নেই, কারণ তিনি কিন্তু পান সেন্ট্রাল গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী ডিএ পান, এআইসিপিআই মেনে তিনার ডিএ হয়। বা যিনি ফিনান্স ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি, তিনারও কিন্তু বেতন এআইসিপিআই মেনেই হয়। ফলে খিদে ওনার নেই, ওনারা কিন্তু বুঝতে পারবেন না। এখন ওনাদের নামে কন্টেম্পট অফ কোর্ট করা হয়েছে, কিন্তু সরকার এত কুল ব্রেনে আছে কি করে? এটা সবচেয়ে বড় ব্যাপার যে 4 সপ্তাহ পেরিয়ে গেল, কোনো রিটিন সাবমিশন করেনি। যে কথাগুলো এখন বলছি মডিফিকেশান অ্যাপ্লিকেশানে 12টা পয়েন্ট, মানে আমার মনে হয়েছে 12টা পয়েন্ট, 22 পাতার, প্রায় 22 পাতার মডিফিকেশান অ্যাপ্লিকেশানটা পুরো পুঙ্খানুপুঙ্খ পড়ার পরে আমার মনে হয়েছে যে 12টি পয়েন্ট নিয়ে বারবার সার্কাম লোকুশন, যাকে আমরা ইংরেজিতে বলি সেন্স অফ সার্কাম লোকুশন, সেখানে বারবার করা হয়েছে। একই পয়েন্টকে অনেকবার বলা হয়েছে। ডিসক্রিশনারি পাওয়াটা যে কতবার আছে তার কোনো ইয়ত্তা নেই, এবং প্রতি ক্ষেত্রে একটি কথা বলা হচ্ছে, যদি সেন্ট্রাল চলে সেন্ট্রালের নিয়মে, রাজ্য চলে রাজ্যের নিয়মে। যদি রাজ্য এআইসিপিআই মেনে দেয় তাহলে রাজ্যের যে এমপ্লয়ারের নিয়ম, তাহলে রাজ্যের এমপ্লয়ারের ডিসক্রিশনারি পাওয়ার নষ্ট হবে, ইত্যাদি ইত্যাদি। আমরা সিসিএল দিই, আমরা এলটিসি দিই, আমরা হেলথ স্কিম দিই। আরে ভাই, প্রত্যেকটা রাজ্যই সিসিএল দেয়। আমাদের রাজ্যে এটা সিসিএল নাম, কিন্তু অন্য রাজ্যে এটা তো অন্য নামে আছে। ফিমেল এমপ্লয়ি যেখানে আছে সেখানে এই সিসিএলের প্রশ্ন আসে। এলটিসি প্রত্যেকটা রাজ্যে আছে। এমন অনেক রাজ্য আছে যাদের সঙ্গে সেন্ট্রালের সঙ্গে ডিএ ডিফারেন্স 2% কি 3%, বা প্রায় সমান বা সমান। তা সে প্রশ্নে আসছে না, কিন্তু নানারকমভাবে ঘুরিয়ে বেঁচিয়ে বলা হচ্ছে, নানারকম 12টা পয়েন্টে আমাদের এই দিই। তাই আমাদের এই মুহূর্তে যে 2025-26 বাজেট বানিয়েছি, বাজেটারি অ্যালোকেশানে 2025-26 বাজেটারি অ্যালোকেশানে এই 25% ডিএ তো আমাদের ইনক্লুশন নেই। তাই আমাদের কীভাবে দেব? আর দিতে পারি যদি রেইজ অ্যাডিশনাল বরোয়িং, যদি সেন্ট্রাল গভর্নমেন্টের কাছ থেকে রেইজ অ্যাডিশনাল বরোয়িংয়ের প্রশ্ন আসে, এবং অ্যারেঞ্জিং নেসেসারি ফান্ডস 25% ডিএ টু দি সুপ্রিম কোর্ট। দেখুন, এই পয়েন্টটা কিন্তু মারাত্মক পয়েন্ট। কি সরকার কি বলেছে? যেখানে সুপ্রিম কোর্ট তার 16ই মের যে ইন্টারিম ভার্ডিক্ট, সেখানে কি বলেছে না, নিডলেস টু অ্যাড ডিসবার্সাল অফ সাচ অ্যান অ্যামাউন্ট শ্যাল বি উইদাউট প্রিজুডাইস to the respective rights and contentions of the parties subject to the outcome of the instant petition। অর্থাৎ কোনো পক্ষপাতিত্ব না করেই ডিএ মেটাতে হবে। সেখানে সরকার বলছে যদি সুপ্রিম কোর্ট মনে করে তাহলে 25% টাকা সুপ্রিম কোর্ট তাদের কাছে রাখতে পারে। কারণ যদি ভবিষ্যতে রাজ্য জিতে যায় তাহলে সেই যে টাকা যদি আমরা একবার দিয়ে দিই সেটাকে আমরা আর ফেরত পাবো না। এবং যে টার্মটা লিখেছে ইমপ্র্যাকটিক্যাল, ভাবতে পারেন কি বলছে? ইমপ্র্যাকটিক্যাল অ্যান্ড ইম্পসিবল। সরকার তার নিজস্ব যে এমপ্লয়িজ তাদের সম্বন্ধে ধারণা করেছে যে ইমপ্র্যাকটিক্যাল অ্যান্ড ইম্পসিবল যদি আমরা টাকা দিয়ে দিই, কিন্তু তাহলে সুপ্রিম কোর্টের কাছে টাকাটা থাক। কখনো সুপ্রিম কোর্টের কোনো ট্রাস্টি বোর্ড, সুপ্রিম কোর্ট কি একটা ক্লাব ঘরের মতো একটা মেম্বার যে ভাই তুই আমাকে 500 টাকা দে, তুই 500 টাকা দিয়ে আমাকে জমা রাখ? সুপ্রিম কোর্টের নিজস্ব ফান্ড আছে জমা রাখার জন্য? আমার জানা নেই। ফান্ড থাকতে পারে, সেটা তার লিগ্যাল সেলের জন্য, কিন্তু কোনো স্টেট গভর্নমেন্ট টাকা সেখানে জামানত রাখবে
সেই টাকা পরে দেওয়া হবে, এরকম সিস্টেম তো সুপ্রিম কোর্টের নেই। তাহলে স্টেট গভর্নমেন্ট এরকম ঘুরিয়ে পেঁচিয়ে মডিফিকেশান অ্যাপ্লিকেশান করছে এবং তারপরে কন্টেম্প্ট অফ কোর্ট হওয়ার পরেও এত ঠান্ডা মাথায় আছে কেন? আমি আগে ভিডিওতে বলেছিলাম একটাই মাত্র উদ্দেশ্য, যে উদ্দেশ্যে হাঁটছে। কী উদ্দেশ্য? না, যখন 14ই জুলাই সুপ্রিম কোর্ট খুলবে সামার ভ্যাকেশানের পরে ফুল ফ্লেজেডে, সেখানে যে কোনোভাবে কন্টেম্প্ট অফ কোর্টের এই মামলা ওঠার আগে যে কোনোভাবে মডিফিকেশান অ্যাপ্লিকেশানটাকে প্লেস করাতে হবে। অর্থাৎ কন্টেম্প্ট অফ কোর্ট মামলা যদি আগে ধরে নেয় তাহলে সেটা আগে বিচার্য বিষয় হবে। তাহলে যে কোনোভাবে মডিফিকেশান অ্যাপ্লিকেশানটা সুপ্রিম কোর্টের কাছে কন্টেম্প্ট অফ কোর্ট মামলার আগে প্লেস করে দিতে হবে। এবং যদি যে কোনোভাবে সিম্প্যাথেটিকভাবে যদি সঞ্জয় কারোল স্যার এটাকে অ্যাপ্রুভ করে দেন, কারণ যেভাবে বলেছে আমাদের এই নেই, আমাদের ওই নেই, আমাদের টাকা নেই, যদি যদি সঞ্জয় কারোল স্যার গলে যান, নরম হন, তাহলে সমস্যা মিটে গেল। আর যদি শক্ত হন সেটা পরের ব্যাপার। অর্থাৎ এই লক্ষ্যে হাঁটছে যে মডিফিকেশান অ্যাপ্লিকেশানটা যে কোনোভাবে আগে প্লেস করাতে হবে এবং তাতে কিনা কন্টেম্প্ট অফ কোর্টের হাত থেকে বেঁচে যাবে এবং তারপরে নিশ্চয়ই একটা ডেট বলা হবে, যে ডেটে হয়তো অনেক দিন লিঙ্গারিং হতে পারে। এই তথ্যসূত্র নিয়ে হয়তো এগোচ্ছে বলে আমাদের বিশ্বাস। কিন্তু আগেও বলেছি, এখনও বলছি, এটা একটা বালির বাঁধ। যে বালির বাঁধ তৈরি করে ডিএকে আটকানোর চেষ্টা করা হচ্ছে, সেই বালির বাঁধ কিন্তু এই ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িদের যে বিশাল বড় মানে যন্ত্রণা, ক্ষোভের যে বান, সে ক্ষোভের বান বা বন্যা কিন্তু বালির বাঁধকে এক মুহূর্তে উড়িয়ে দেবে। এবং তার জন্যই আমরা প্রস্তুত আছি। আগামী 4 অগাস্টের দিকে অবশ্যই আমরা চেয়ে আছি এবং সরকার 1 নম্বর সুপ্রিম কোর্টের যে ইন্টারিম অর্ডার মান্য করেনি, কারণ সেখানে পরিষ্কার করে বলা আছে যে উইদাউট প্রিজুডাইস দিতে হবে। যদি 4 সপ্তাহের মধ্যে কিছু বলার থাকে আপনারা বলুন, তা তখন কিন্তু আপনারা বলেন কি প্রয়োজন, কি ব্যাপার, এই কথাগুলো এখনও বলছেন, তখন বলেননি। আর শুধু একটা যে কোনোভাবে ডিএ মামলাটাকে আটকে রাখা হবে। তবে আমাদের বিশ্বাস মানে আমাদের মানুষের শেষ আশ্রয় সুপ্রিম কোর্ট নিশ্চয়ই এটাকে অত্যন্ত সিম্প্যাথেটিক হতে ভাববে এবং গভর্নমেন্ট এমপ্লয়িদের পক্ষেই রায় যাবে। এবং এই যে মডিফিকেশান অ্যাপ্লিকেশান নামক একটা বালির বাঁধ, এ বালির বাঁধ একবারে তথৈবচ হয়ে একবারে উড়ে পালিয়ে যাবে বলে আমাদের বিশ্বাস। তার দিকেই আমরা চেয়ে আছি। অবশ্যই ভালো থাকুন। হ্যাভ এ গুড ডে। থ্যাঙ্কস।